নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন সুরেন্দ্রনাথ গুপ্তের লেখা আমার চাকরি। স্কুল ছেড়ে চাকরির জন্য প্রথম 2 বছর কত লোকের যে উমেদারি করেছি, বৃথা আশায় মুগ্ধ হয়ে কত লোকের দ্বারে প্রত্যহ কতবার যে যাওয়া আসা করেছি তা বলতে পারি না। সে সময় যেখানে চাকরি খালির একটু আভাস মাত্র জানতে পারতাম, অমনি পেরির চাকচিক্যময় সলাইন ফুলস্কেপ কাগজে যথাসাধ্য সুন্দর রূপে দরখাস্ত লিখে সেই মহাতীর্থ সদৃশ সাহেবমণ্ডিত অফিস মন্দিরে এসে উপস্থিত হতাম। বাড়ি থেকে বের হবার সময় মনে শতই আশার এই ক্ষীণ শিখাটি জ্বলে উঠত যে এবার লাগলেও লাগতে পারে। কিন্তু হায়, প্রত্যাগমনকালে প্রতিবার এক হৃদয়ভেদী দীর্ঘ নিঃশ্বাস সেই ক্ষীণ শিখাটিকে নির্বাপিত করে দিয়ে হৃদয়ের চিরনিবদ্ধ অন্ধকারকে অধিকতর ঘনীভূত করে তুলত। প্রথম প্রথম বাড়ির সকলেই বিশেষ উদ্বিগ্ন চিত্তে আমার প্রত্যাগমন অপেক্ষায় থাকত, এবং বাড়ি ফেরবার পর যখন তারা আমার ক্রন্দনোন্মুখ মুখ থেকে নিষ্ফলতার নিরস কাহিনী শ্রবণ করত, তখন বোধহয় আমার মতো তারাও মর্মের কোনো অংশে একটা ক্ষুদ্র আঘাত অনুভব করত। তাই সে সময় তারা নিঃশ্বাস ফেলে বলতো, হায়, এমনি পোড়া অদৃষ্ট। এই রকমে 2 বছর চলে গেল। আমিও নিষ্ফলতার পেছনে দিন দিন পিষ্ট হতে লাগলাম, কিন্তু তবুও চাকরির আশা ছাড়তে পারলাম কই। পূর্বের মতো প্রত্যহ সংবাদপত্রের অপেক্ষায় অতি প্রত্যুষে লাইব্রেরির চিরপরিচিত বেঞ্চে গিয়ে বসে থাকতাম। তারপর কাগজ এলে আগে কর্মখালির বিজ্ঞাপনটি আগ্রহ সহকারে পাঠ করতাম। সৌভাগ্যবশত যদি কোনো উপযুক্ত চাকরিখালির বিজ্ঞাপন থাকত, তাহলে তীক্ষ্ণধার ছুরির সাহায্যে তৎক্ষণাৎ সেইটিকে হস্তগত করতাম। একখানি কাগজে ওর অবিকল নকল সংগ্রহ না করে তাকে সস্থানচ্যুত করবার তাৎপর্য পাছে অন্যে দরখাস্ত করে আমার আশা পথ কণ্টকিত করে তোলে। তখন চাকরি এতই অমূল্য বস্তু হয়ে পড়েছিল। নিয়মিত লাইব্রেরি থেকে কর্মখালির সংবাদ সংগ্রহ করে এনে ডাক মারফত দরখাস্ত পাঠাতে লাগলাম। কেবল যেগুলি বিজ্ঞাপনদাতার ঠিকানা সমেত প্রকাশিত হতো, সেসব স্থানে নিজে গিয়েই দেখা করতাম। এই রকমে আরও কিছুদিন কাটল। তারপর একদিন দুপুরবেলায় ডাকঘর করা আমার নামে একখানি চিঠি দিয়ে যায়। তখন আমি দিবানিদ্রায় অভিভূত ছিলাম, কারণ তখন আমার কাজের মধ্যে 2, খাই আর শুই। ঘুম ভাঙলে ছোট ভাই চিঠিখানি দিয়ে গেল। চিঠির ওপরে আমার নাম ও ঠিকানা লেখা ছিল, এবং তা খোলবার সময় মোহরের ওপর নজর পড়াতে দেখলাম এটি প্রথমে জেনারেল পোস্ট অফিসে ফেলা হয়েছিল। তখন আবার আশার বাণী হৃদয়কর্ণে বেজে উঠল। কম্পিত হাতে ত্রস্তভাবে চিঠি খুলে পড়েই আহ্লাদে লাফিয়ে উঠলাম। একটি আপিস থেকে সাহেব চিঠি লিখে ডেকে পাঠিয়েছিল। অবিলম্বে এ শুভ সংবাদ বাড়ির সকলে শুনল। বয়স্ক ব্যক্তিরা বললেন, হবে না তো কি, তুই কি লেখাপড়া শিখিসনি? স্ত্রীলোকেরা বললেন, আহা তাই হোক, এই পূর্ণিমাতে বাবা সত্যনারায়ণের 5 পয়সার সিন্নি দেব। চিঠিখানিতে পরের দিন 10টার সময় সাহেবের সঙ্গে তাঁর অফিসে দেখা করবার কথা লেখা ছিল। সুতরাং পরের দিন 9টার মধ্যেই স্নানাহার শেষ করে নিতে হলো। তারপর সিন্দুক থেকে জামা কাপড় বের করে বেশভূষা করে দেবতাদের উদ্দেশ্যে দেবতাদের প্রণাম করে যখন সিঁড়ি দিয়ে নামছি, সেই সময় রতনদার সঙ্গে সিঁড়িতে দেখা হলো। রতনদা সম্পর্কে আমার ঠাকুরদাদা হতেন। তিনি আমাকে দেখে জিজ্ঞাসা করলেন, কি হে ভায়া, আজ এত সকাল সকাল কোথায়? আমি ঈষৎ হেসে বললাম, আগে এই চাকরির চেষ্টায়। রতনদা পুনরায় জিজ্ঞাসা করলেন, কোথাও জোগাড় হলো নাকি? এই এক জায়গা থেকে পাঠিয়েছে। তা একবার ওপরে চলো, বিশেষ দরকার আছে। পুনরায় ওপরে যেতে আমি অনেক আপত্তি করলাম, এমনকি এও জানালাম যে সাহেব 10টার সময় দেখা করতে লিখেছেন। কিন্তু তখন এসব আপত্তি শোনে কে? রতনদা আমাকে টেনে ওপরে নিয়ে গেলেন এবং মাকে ডেকে বললেন, বৌমা,
এই ছেলেটাকে কি এমনি করে সাজিয়ে দিয়ে সাহেবের কাছে পাঠাতে হয়? এ বেশে সাহেবের কাছে গিয়ে দাঁড়ালে যে তারা দূর করে তাড়িয়ে দেবে। কই চিরুনিখানা দাও। মা হাসতে হাসতে চিরুনি ও ব্রাশ এনে দিলেন। তখন রতনদা আমার কেশ বিন্যাসে বসে গেলেন। সে সময় আমাকে ছেড়ে দেবার জন্য আমি কত কাকুতি মিনতি করলাম, কিন্তু তিনি আমাকে কিছুতেই ছাড়লেন না। অধিকন্তু যখন আমি বড়ই অধীর হয়ে উঠলাম, তখন তিনি কর্কশ্বরে বললেন, এই দেখ ছোঁড়া, এবার নড়বি তো 2 গালে 2 চড় বসিয়ে দেব। 5 মিনিট পরে রতনদার হাত থেকে নিষ্কৃতি পাওয়া গেল। তখন তিনি আমার সম্মুখে আরশিখানা ধরে বললেন, দেখ না শালা, দেখ না, এখন কাকে দেখতে ভালো হলো, তোকে না তোর এই বুড়ো দাদাকে? প্রত্যুত্তরে আমি একবার দর্পণে আমার চেহারাখানা ভালো করে দেখে ঈষৎ হাসলাম। তখন রতনদা বললেন, দেখিস ভাই, এই সাহেব দেখে যেন ভেবড়ে যাস নে। মাথা ঠান্ডা করে সাহেবের কথাগুলো আগে ভালো করে শুনে তারপর বেশ গুছিয়ে তার জবাব দিস। যদি একবার কাজে বসতে পারিস, তাহলে আমি বলে দিলুম তোর চাকরি আর মারে কে। এমন চাঁদপানা মুখ দেখলে সাহেবের মাথা ঘুরে যাবে। দাদা, আমরাও একসময় সাহেবের চাকরি করে সংসার ধর্ম করেছি। এই সাহেবদের মেজাজ বুঝতে আমাদের আর বাকি নেই। আমরা বরাবর দেখেছি, যে লোকটার চেহারাখানা একটু জমকালো, যার রংটা একটু কটা, মুখখানা ঘোরালো, সে মাইনে বাড়াবার সময় ঠিক 10 টাকা পেয়ে বসে আছে। আর আমাদের মতো কালিন্দে কেষ্টরা ওই গোনা 5টি টাকা, তাও অতি কষ্টে। আমি অনুগত ভক্তের ন্যায় তদ্গত চিত্তে রতনদার বক্তৃতা সেদিন আর বেশি শুনতে পারলাম না, কারণ পকেট থেকে ঘড়ি খুলে দেখলাম তখন বেলা প্রায় 9:30। রতনদাও পেছনে দুগ্গা দুগ্গা বলতে বলতে বাজারে চলে গেলেন। যথাসময়ে অফিসে পৌঁছে সাহেবের সঙ্গে দেখা করলাম। সেদিন সাহেব আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করেছিলেন। সাহেবের সঙ্গে কথা বলবার সময় আমার মনে রতনদার উপদেশ জাগছিল। তার ফলে আমার প্রত্যুত্তরে সাহেব সন্তুষ্ট হয়ে আমাকে একটি 25 টাকার কাজে নিযুক্ত করে দিলেন এবং পরদিন থেকেই কাজে যোগ দেবার জন্য আমাকে বলে দিলেন। বাড়ি এসে দেখি রতনদা আমার জন্য অপেক্ষা করছেন। আমাকে দেখে তিনি সৎসুকে জিজ্ঞাসা করলেন, কেমন দাদা, কাজ ফতে করে এসেছো তো? রতনদার কথায় আমার কেমন একটু কৌতুক করবার প্রবৃত্তি বেড়ে উঠল। হ্যাঁ, চিরকাল যা হয়ে আসছে তাই হয়েছে। কে ওই গলা ধাক্কা? তাছাড়া আর কি। তাই বুঝি আর চোখের কোণে জলের বদলে হাসির ঢেউ? দুঃশালা শাশুড়ে। এইবার আমি হেসে ফেললাম। তখন আর প্রকৃত কথা গোপন করা চলল না। আমার সফলতায় সকলেই আহ্লাদ প্রকাশ করল বটে, কিন্তু সেদিন সেই সরল বৃদ্ধ যে যথার্থ সুখ অনুভব করেছিল, তার দীপ্তিহীন নীরস চোখ দুটি অশ্রুপূর্ণ হয়ে উঠে তার প্রকৃষ্ট প্রমাণ দিয়েছিল। সাহেব পছন্দ করে নিয়েছে, এই হিংসায় আপিসের অপরবাবুরা দিন কতক আমার সঙ্গে কেউই আলাপ করল না। আমি যে বাবুটির অধীনে নিযুক্ত হয়েছিলাম, তিনিও আমার পরিচয় গ্রহণের ইচ্ছা প্রকাশ না করে প্রথমেই জিজ্ঞাসা করলেন, বাবু, তোমায় কত টাকা মাইনে হলো? অপরিচিত ব্যক্তি পরিচয় গ্রহণ না করে সর্বাগ্রে তার আয়ের খতিয়ান নেওয়া যে শিষ্টাচার বিরুদ্ধ, এ জেনেও আমি যথাসম্ভব নম্রস্বরে বললাম, আগে 25 টাকা। একেবারেই 25? এই বলে তিনি পার্শ্ববর্তী আরেকটি বাবুকে ডেকে বললেন, নরেন, এখানে তোমার দেখছি আর কোনো সুবিধা নেই, এখন বাইরের লোকদেরই খাতির বেশি। নরেন বলল, তাই তো দেখছি, আচ্ছা পরে বোঝা যাবে। নরেনের কথায় আমার বুকটা ছ্যাঁত করে উঠল, কিন্তু এর কারণ তখন কিছুই ঠিক করতে পারলাম না। ক্রমে শুনলাম আমি যার অধীনে কাজ করতে আদিষ্ট হয়েছিলাম তার নাম প্রিয়বাবু এবং নরেন তাঁরই পুত্র। সে তখনও অ্যাপ্রেন্টিস খাটছিল। আমাদের ঘরে আমরা এই 3 জন ছাড়া আর কেউ বসত না। কাজকর্ম বুঝতে 1 মাস কেটে গেল।
ইতিমধ্যে আপিসের সকল বাবুর সঙ্গে আমার এক প্রকার আলাপ হয়ে গিয়েছিল। তার মধ্যে হারুবাবুর সঙ্গে আমার বড়ই ঘনিষ্ঠতা হয়েছিল। হারুবাবু বা হারানবাবু জাতিতে ব্রাহ্মণ। তিনি আপিসে শিপ সরকারের কাজ করতেন। নির্দিষ্ট সময়ে জাহাজে রপ্তানি মাল পাঠিয়ে দিয়ে ক্যাপ্টেনের নিকট থেকে মালের রসিদ নেওয়া এবং আমদানি মাল জাহাজ থেকে খালাস করে এনে গুদামজাত করা হারুবাবুর কাজ ছিল। সেই জন্য তিনি কোম্পানির কাছ থেকে 18টি টাকা বেতন পেতেন। এছাড়া ব্রাহ্মণের আরও 2 পয়সা উপরি পাওনা ছিল। হারুবাবুর একে বয়স হয়েছিল, তার উপর হাঁপানির দৌরাত্মে তিনি একেবারে ধনুকের ছিলার মতো বেঁকে পড়েছিলেন। হারুবাবু আমাকে বড়ই স্নেহ করতেন। টিফিনের পর যদি কোনোদিন তিনি আমাকে টিফিন ঘরে একলা দেখতে পেতেন, তাহলে মালিকে পুনরায় তামাক সাজতে বলে তিনি আপিস সংক্রান্ত অনেক গুপ্ত বিষয়ের রহস্য উদ্ঘাটিত করে আমাকে ভবিষ্যতে বিশেষ সাবধান হবার জন্য সতর্ক করে দিতেন। বলা বাহুল্য যে আমার কাছে প্রত্যেক বাবুর প্রকৃতির বিশিষ্ট পরিচয় দিতে তিনি কখনো সন্দেহমনা হতেন না। তিনি বেশ জানতেন যে আমি ভুলেও তাঁর এই সরল বিশ্বাসের প্রাণঘাতী প্রতিফল দেবার বাসনায় অকৃতজ্ঞের পথ অবলম্বন করব না। যেদিন হারুবাবুর মুখে আমার প্রতি প্রিয়বাবু ও তাঁর পুত্র নরেনের আন্তরিক ঘৃণা ও বিদ্বেষের আভাস পেলাম, সেদিন বুঝলাম এখানে থেকে আমার অন্ন করে খাওয়া অধিক দিন চলবে না। কোনো অছিলায় আমার এই 25 টাকা চাকরির মাথা খাবার জন্য এরা সর্বদা সচেষ্ট রইবেন। সেদিন বাড়ি এসে রতনদার সঙ্গে দেখা করে তাকে কথা বললাম। তিনি শুনে বললেন, ভাইয়া, বলতে কি আমিও অমন তোমার মতো কত ছোঁড়ার পেছনে প্রথম লেগেছিলুম, কিন্তু তারপর তারা যত পুরনো হয়ে আসতো আমারও তাদের সঙ্গে বেশ মিল হয়ে যেত। দাদা, ওটা আপিসের একটা প্রধান দস্তুর। তুমি এখন এক কাজ করো, তোমার বাবুর ও তার ছেলের দিন কত খুব খোসামত লাগিয়ে দাও, তাহলেই দেখবে সব বাঁকা চাল সোজা হয়ে গেছে। আমি বললাম, এদের কাছে খোসামতি যে কিছু হবে তা তো আমার বিশ্বাস হয় না, বিশেষত ছেলেটা তো একটা বিচ্ছু। এই কথা শুনে রতনদা কিঞ্চিত উত্তেজিত হয়ে বললেন, খোসার মধ্যে বশ হয় না এমন লোক তো আজ পর্যন্ত দেখলুম না। নিয়মিত রূপে দেবতার অর্চনা করলে তিনিও মুখ তুলে চান, তা মানুষ কোন ছাড়। এই বুড়োর কথাটা শুনে তুই ভাই একবার ওদের খোসামত করেই দেখ না, তারপর এতেও যদি তারা তুষ্ট না হয় তাহলে পিয়াদায় আক্কেল সেলামি দিয়ে যাবে। সেই দিন মনে মনে সংকল্প করলাম, রতনদার কথানুযায়ী চলাই বুদ্ধিমানের কাজ। আর শাস্ত্রেও বলে, বৃদ্ধস্য বচনং গ্রাহ্য। রতনদার পরামর্শ মতো প্রিয়বাবু এবং তার উপযুক্ত পুত্র নরেনের মন জুগিয়ে চলতে লাগলাম। তাদের মুখ থেকে কথা কেড়ে নিয়ে কাজ করতে লাগলাম। বাড়ি আসবার সময় তাদের সঙ্গে কিছু দূর এসে পুনরায় সোজা পথে ফিরে বাড়ি আসতে লাগলাম। অবশেষে একদিন তাদের পিতাপুত্রকে নিমন্ত্রণ করে বাড়িতে আনলাম। সেদিন হারুবাবুকেও নিমন্ত্রণ করবার লোভ ছাড়তে পারিনি। ব্রাহ্মণ এতে বড়ই খুশি হয়েছিলেন। সেদিন সকলে আহারে বসলে রতনদা প্রিয়বাবু ও নরেনকে বেশ মিষ্ট ভাষায় আমার হয়ে অনেক কথা বলেছিলেন। প্রিয়বাবুও আমার উন্নতি চেষ্টা করবার জন্য তখন মৌখিক স্বীকৃত হয়েছিলেন বটে, কিন্তু প্রাণে বোধহয় ঈর্ষার বাতি জ্বলছিল। আহার শেষ হলে প্রিয়বাবু পুত্রের সঙ্গে বিদায় নিলেন। তিনি হারুবাবুকেও সঙ্গে যাবার জন্য ডেকেছিলেন, কিন্তু হারুবাবু তখন ধূমপানের ইচ্ছা প্রকাশ করাতে তাদের এগিয়ে যেতে হয়েছিল। হারুবাবু তামাক খাবার অছিলায় বড়বাবুর সঙ্গ ত্যাগ করে নির্জনে রতনদাকে বললেন, দাদা, আমি এই আগুন হাতে করে দিব্য করছি যে যতদিন আমার দানা পানি এই অফিসে থাকবে ততদিন রমেশের অন্ন কেউই মারতে পারবে না। আমি ওকে প্রথম থেকেই ছেলের মতো ভালোবেসে ফেলেছি। এই বলে হারুবাবু খুব জোরে জোরে তামাক টানতে লাগলেন। সকলে চলে গেলে রতনদা আমাকে বললেন, দেখলি শালা চাঁদ পানা মুখের জোরটা দেখলি? দাদা, এর আগে একদিনও কি তুমি জানতে পেরেছিলে যে এই বৃদ্ধ ব্রাহ্মণ তোমার অজ্ঞাতে
তোমাকে একেবারে এতটা ভালোবেসে ফেলেছে। তোমার পেছনে পেছনে হিতকারী বন্ধুর মতো এই ব্যক্তি সর্বদাই ফিরছে। তুমি ওর শত ভাবনার মধ্যে একটা প্রধান ভাবনার বিষয় হয়ে পড়েছ। এই বলে রতনদা খানিক থামলেন, তারপর পুনরায় বললেন, ভাই, আর এক কাজ করো, ভুলেও কারোর অনিষ্ট চেষ্টা করো না। তাহলে দেখবে উন্নতির পথ কত সোজা, কত সরল। সেই মাসের মাইনে হস্তগত হলে আমি প্রিয়বাবুর কেশবিরহিত মস্তকের জন্য 2 শিশি কুন্তলিন এবং নরেনের জন্য 1 শিশি দেলখোস কিনে বাড়িতে এলাম। পরের দিন আপিসে আসবার পূর্বে রতনদাকে আমার সংকল্পের কথা জানিয়ে বললাম, দাদা, মুখে এত খোসামত করছি, তবুও বাপ ব্যাটার মন পেলুম না। ছেলেটাকে কোনো কথা জিজ্ঞাসা করতে গেলে সে তো ফোঁস করে ওঠে, আর যিনি কর্তা তিনি তো সকল কথার একটু ভূমিকা না করে সিধে জবাব দেন না। তাই কাল আসবার সময় মনে করলাম প্রিয়বাবুর জন্য 2 শিশি কুন্তলিন কিনে নিয়ে যাই। আর নরেনকেও কিছু না দিলে সে একেবারে রাগে গসগস করবে, তাই এই দেলখোসটা তার জন্য এনেছি। আমার এখন কেউটের চেয়ে সলুইকে বেশি ভয়। কিন্তু দাদা, তাও বলি, এরকম করে কি চাকরি করা পোষায়? রতনদা বললেন, দাদা, দিন কতক এইরকম করে কাজকর্মগুলো শিখে নাও, তারপর আর কে কার খোঁজ রাখে। তা তোমার এ পলিসিটা মন্দ নয়। আর যদি তোমার বরাদ জোরে এবং তেলের গুণে প্রিয়বাবুর মাথায় কচি কচি দুব্ব ঘাসের মতো চুল গজিয়ে যায়, তাহলে সে তোমাকে একটু স্নেহ না করে কখনোই থাকতে পারবে না। আর ওই নরেন ছোড়াটাকে এত ভয় করবার বিশেষ কারণ দেখি না। সেদিন আপিসে গিয়ে প্রথমেই প্রিয়বাবুকে 2 শিশি তেল উপহার দিলাম। বলা বাহুল্য, সেদিন তার চিরগাম্ভীর্য সমাকীর্ণ মুখমণ্ডল কিছুক্ষণের জন্য হাস্যবিকশিত হয়ে উঠেছিল এবং নরেনও আহ্লাদ প্রকাশ করেছিল। সেই বছর পুজোর সময় নরেনের 15 টাকা মাইনে হলো। প্রিয়বাবু ছেলের জন্য যথাসাধ্য ওকালতি করেছিলেন, কিন্তু সাহেব কিছুতেই তাঁর রায় বদলালেন না। বরঞ্চ প্রিয়বাবুকে বলেছিলেন, তোমার ছেলে যদি রমেশের মতো চালাক হতো এবং কিছু লেখাপড়া বোধ থাকতো, তাহলে আমি কিছুতেই রমেশকে কাজে নিতুম না। রমেশ আজকাল ইনভয়েসের সমস্ত কাজ একলা করে থাকে এবং আমরাও ওকে এই কাজে সম্পূর্ণ বিশ্বাস করতে পারি। কিন্তু তোমার ছেলে 2 বছর আপিসে থেকেও একটা সামান্য এক্সচেঞ্জ করতে পারে না। তুমি কোন সাহসে তার হয়ে রেকমেন্ড করতে এসেছো? যাও যাও, এর বেশি আর কিছুই হবে না। প্রিয়বাবু সাহেবের কামরা থেকে বিষণ্ণ বদনে নিজ স্থানে এসে বসলেন। অমনি নরেন তার কাছে এসে দাঁড়ালো। প্রিয়বাবু বিরক্ত হয়ে তাকে তার জায়গায় গিয়ে বসতে বললেন। গতিক যে ভালো নয় তা আমি আভাসে বুঝেছিলাম। সেই দিন টিফিন ঘরে হারুবাবু আমাকে প্রকৃত বিষয় জানিয়েছিলেন। নরেনের মাইনে নিয়ে সাহেবের সঙ্গে প্রিয়বাবুর কথাবার্তা তিনিই আমাকে বলেছিলেন। এখন আমি আর প্রিয়বাবুর তাঁবে নেই। ইনভয়েস সংক্রান্ত যাবতীয় কাজের চার্জ এখন আমার ওপর। আমার টেবিলের দুপাশে 2টি ড্রয়ার তৈরি করে দেওয়া হয়েছে। বাড়ি আসবার সময় এখন থেকে ওর ভেতর সমস্ত কাগজপত্র রেখে চাবি বন্ধ করে আসতে হয়। চাবি দক্ষিণ দিকে ড্রয়ারের গায়ে ঝুলিয়ে আসতাম। এখন আমার একটি বিশেষ কাজ কমেছে। প্রিয়বাবুর মনস্তুষ্টি সম্পাদনের নিমিত্ত আমাকে আর নিত্য নবপথ অন্বেষণের জন্য মাথা ঘামাতে হয় না। তবে এটা একেবারেই পরিত্যাগ করতে পারিনি। বোধহয় এর কারণ স্নায়বিক দুর্বলতা। যেদিন নরেনের মাইনে ঠিক হলো, সেদিন থেকে প্রিয়বাবুর মেজাজ একেবারে বদলে গিয়েছিল। আপিসের কাজ করতে হয় তাই তিনি করেন। এখন তাকে কোনো বিষয়ে জিজ্ঞাসা করলে প্রিয়বাবু স্বল্প কথায় তার জবাব দিয়ে নিশ্চিন্ত হতেন। সকল বিষয়ে ঔদাসীন্যের লক্ষণ দেখা যেত। সমস্ত কাজেই গাফিলতির যেন একটা সূক্ষ্ম আস্তরণ জড়িত থাকত। নরেনের প্রকৃতিরও পরিবর্তন ঘটেছিল। সে যেন কিসের অন্বেষণে নিয়ত ছোঁকছোঁক করে এধার ওধার ঘুরে বেড়াত এবং অবসর পেলেই আমার উন্মুক্ত ড্রয়ারের মধ্যে তীব্র দৃষ্টি নিক্ষেপ করে নিমেষের মধ্যে অভ্যন্তরস্থ বস্তুগুলির একটা সঠিক তালিকা গ্রহণ করত।
সে সময় হঠাৎ আমাদের দৃষ্টি বিনিময় হলে সে থতমত খেয়ে জিজ্ঞাসা করত, আগামী মেলের জন্য সেবার কতগুলো ইনভয়েস বিলাতে পাঠাতে হবে? আমি তার চাতুরি বুঝতে পেরেও তার প্রশ্নের যথাযথ উত্তর দিতাম, কিন্তু নরেনের এমন অস্বাভাবিক অস্থিরতা এবং গুপ্ত উদ্দেশ্য সাধন হেতু চতুরতার কারণ বড় অধিক দিন গোপন রইল না। একদিন বৈশাখের ঈষদুষ্ণ মধ্যাহ্নে তার বিদ্যাবুদ্ধি সমস্তই প্রকাশ হয়ে পড়ল। ইনভয়েসের সমস্ত কাজ আমার হাতে আসাতে আপিসের সকল সাহেবের সঙ্গে আমার অল্পাধিক সংস্রব ছিল, সুতরাং দিনের মধ্যে অনেকবার আমাকে সাহেবদের ঘরে যাওয়া আসা করতে হতো। এক সপ্তাহের মেল চলে গেলে আমাকে আবার পরবর্তী মেলের জন্য প্রস্তুত হতে হতো। বস্তুত অপরাপর কেরানির মতো বৃহস্পতিবারে মেল ক্লোজ করে সপ্তাহের অবশিষ্ট কদিন একটু আরাম করবার অবসর তখন আমার ছিল না। সাহেবরা এই জানতেন এবং সেজন্য আমার বেতন সম্বন্ধেও ইতিপূর্বে তাঁরা বিবেচনা করেছিলেন। বৈশাখ মাসের কোন তারিখ মনে নেই, এক বুধবারে রাত্রি 8:30 পর্যন্ত বাতি জেলে পরের দিন মেল সম্বন্ধীয় যাবতীয় কাজ এক প্রকার শেষ করে বাড়ি ফিরি। পূর্বের ন্যায় সেদিনও লাল ফিতে সংলগ্ন চাবির গোছা ড্রয়ারের গায়ে ঝোলানো ছিল। পরের দিন একটু সকাল সকাল আপিসে এসেছিলাম। তখন বেলা 9টার বেশি হয়নি। সে সময় আপিসে কেউই আসেনি। কেবলমাত্র আমাদের পাখা টানা কুলি আমাদের ঘরের বাইরে আমাদের অপেক্ষায় বসেছিল। আমি এলে সে সেলাম ঠুকে পাখা টানতে আরম্ভ করল। আমি আগে লাল কালি দিয়ে একখানি ছোট কাগজে শ্রী দুর্গা লিখলাম। তারপর ড্রয়ার থেকে ইনভয়েসগুলি বের করে নিয়ে একবার কষা মাজাগুলি মিলিয়ে নিলাম। বেলা 10টার পর আপিসের সমস্ত বাবু ও সাহেবরা এলেন। সেদিনও হারুবাবু অভ্যাস মতো এসে একটি ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করলেন এবং তার পরিবর্তে আমার মস্তক আশীর্বাদ বচনে অভিষিক্ত করে তিনি নিচে গুদাম ঘরে চলে গিয়েছিলেন। বেলা 1টার পরে ছোট সাহেব আমাকে ডেকে পাঠালেন। ছোট সাহেব প্রতি মেলের ইনভয়েস চেক করে তাতে সই করলে তবে তা বিলাতে পাঠানো হতো। 1টার পর থেকে চেক আরম্ভ হতো। ছোট সাহেবের ডাক শুনে ইনভয়েসের তাড়া নিয়ে আমি তার কামরায় প্রবেশ করলাম। তারপর সাহেবের বইয়ের সঙ্গে মিলিয়ে চেক হতে লাগলো। 2টোর কিছু পূর্বে সমস্ত ইনভয়েস চেক হয়ে গেল। আমিও চেয়ার ছেড়ে উঠলাম। তখন ছোট সাহেব সস্মিত বদনে আমাকে আমার প্রভূত পরিশ্রমের জন্য ধন্যবাদ দিলেন। বলা বাহুল্য, আমিও সপ্তাহের দারুণ পরিশ্রমজনিত ক্লান্তি মনিবের এমন গুণগ্রাহিতার আতিশয্যে ত্বরায় বিস্মৃত হলাম। তারপর যখন আমি আমার নির্দিষ্ট স্থানে এসে বসলাম, সেই সময় নরেন জিজ্ঞাসা করল, কে রমেশ, সমস্ত ইনভয়েস চেক করা হয়ে গেল নাকি? আমি হাসতে হাসতে বললাম, হ্যাঁ ভাই, বাঁচা গেল। কিঞ্চিত আগ্রহ প্রকাশ করে পুনরায় জিজ্ঞাসা করল, একেবারে সমস্ত? তখন আমার কেমন সন্দেহ হলো, তাই তাকে জিজ্ঞাসা করলাম, কেন বলো দেখি, এক আধখানা কি টেবিলে পড়েছিল? না, তাই বলছিলুম। এই এতগুলো ইনভয়েস এরই মধ্যে চেক হয়ে গেল, আর এক আধখানা পড়ে থাকবার জোকি। সাহেব বইয়ের সঙ্গে মিলিয়ে নিয়ে সব তবে তো ছেড়েছ। নরেনের কথায় আমি একটু সামান্য হুঁ দিয়ে তারপর নিরস্ত হলাম। সেদিন বেলা 4টের সময় বড় সাহেব আমাকে তলব করলেন। হঠাৎ ম্যানেজারের ডাক শুনে আমার বুক কেঁপে উঠল, কারণ কোনো বিশেষ আবশ্যক না হলে ম্যানেজার কারো বড় একটা খোঁজ করেন না। তাছাড়া আপিসের নতুন পুরনো সমস্ত বাবু ম্যানেজারের সুদীর্ঘ মূর্তিটিকে জমের মতো ভয় করত। আমিও তাদের দলের একজন। সুতরাং যুপকাষ্ঠবর্তী উৎসৃষ্ট ছাগ শিশুর ন্যায় কম্পিত কলেবরে ধীরে ধীরে ম্যানেজারের সুবৃহৎ কামরায় গিয়ে ঢুকলাম। সে সময় ছোট সাহেব ম্যানেজারের কামরায় গিয়ে দাঁড়িয়েছিলেন। আমি ঘরে প্রবেশ করলেই ম্যানেজার তার উজ্জ্বল নীলাভাযুক্ত গোল চোখ দুটি আমার ভয় বিকম্পিত শুষ্ক মুখের ওপর রেখে অতি কোমল স্বরে জিজ্ঞাসা করলেন, বাবু, লিভারপুলের গানের ইনভয়েস কোথায়? মিস্টার জার্ডিন কি তোমায় উহা দেননি? জার্ডিন ছোট সাহেবের নাম। আমি কম্পিত কণ্ঠে বললাম, আগে হ্যাঁ, ছোট সাহেব যে আমাকে ওটি দিয়েছিলেন তা আমার বেশ স্মরণ আছে। আমি ওটা এখনই আমার টেবিল থেকে এনে দিচ্ছি। এই বলে সাহেবের ঘর থেকে বেরিয়ে একেবারে আমার টেবিলের ধারে এসে দাঁড়ালাম।
তারপর তন্ন তন্ন করে ড্রয়ার দুটি খুঁজলাম। পার্শ্ববর্তী ছেঁড়া কাগজের ঝুড়ি থেকে কাগজগুলো তুলে তাদের পরীক্ষা করলাম, কিন্তু আবশ্যক ইনভয়েসের কোনো সন্ধান পেলাম না। তখন ব্যাকুল কণ্ঠে নরেনকে সমস্ত বলে জিজ্ঞাসা করলাম, ভাই, যদি পেয়ে থাকো দাও, আমি তোমাকে এই মাসের মাইনে পেলে যা খেতে চাও তাই খাওয়াবো। দাও ভাই, যদি নিয়ে থাকো এ সময় দাও। এখন সাহেবকে দিতে না পারলে আমায় জেল খাটতে হবে। আর বলতে পারলাম না, আমার গলা ধরে এলো, চোখ দুটি জল ভারাক্রান্ত হয়ে উঠল। গম্ভীর বদনে নরেন উত্তর দিল, বাহ, আমি কি জানি, তুমি কি আমার কাছে সেটা জিম্মা করে রেখেছো যে এখন চাচ্ছ? বেশ লোক তো, তুমি এখন জেল খাটবে কি পাথর ভাঙবে তা আমি কি জানি। বেশি বিলম্ব হতে দেখে ছোট সাহেব আমাদের ঘরে এসে আমাকে ইনভয়েসের কথা জিজ্ঞাসা করলেন। তখন আমার শরীরের সমস্ত রক্ত একসঙ্গে আমার মাথায় এসে জমা হয়েছিল। আমি জড়িত স্বরে বললাম, কই, সেটা দেখতে পাচ্ছি না। ছোট সাহেব বিস্মিত হয়ে বললেন, কি বললে? দেখতে পাচ্ছ না? সেটা কোথায় গেল? তুমি জানো মার্চেন্টদের ইনভয়েসে প্রাণ, বিশেষত সেই লিভারপুলের ইনভয়েস আমাদের হেড অফিসে অনেক কষ্টে এবার অন্য পার্টির হাত থেকে সিকিউর করেছে। সেই জন্য নতুন কাজ বলে ওটা আমার বইয়ের মধ্যে এখনো লিস্টভুক্ত ছিল না, তাই চেক করবার সময় ধরা পড়েনি। কিন্তু ওটা ম্যানেজারের নোটবুকে টোকা ছিল। কই তোমার ড্রয়ার দেখি। আমি সরে দাঁড়ালাম। ছোট সাহেব ড্রয়ার দুটি বেশ করে অনুসন্ধান করলেন, কিন্তু তার সমস্ত পরিশ্রম বৃথা হলো। ইনভয়েস পাওয়া গেল না। সাহেবের মুখ লাল হয়ে উঠল। তিনি আমাকে সঙ্গে নিয়ে পুনরায় ম্যানেজারের কামরায় প্রবেশ করলেন। সে সময় তাঁরা পরস্পর যে কী বলাবলি করছিলেন তা বলতে পারি না। তখন আমার বোধ হচ্ছিল যেন আমার চারিদিকে আলমারি সজ্জিত দেওয়ালগুলো আমাকে বেষ্টন করে বর্তুলাকারে ঘুরছিল। আমার সর্বাঙ্গ ঘর্মাক্ত হয়ে উঠেছিল। কতক্ষণ পরে জানি না, ম্যানেজারের বজ্রগম্ভীর স্বরে আমার চেতনা শক্তি এনে দিল। তিনি বললেন, হ্যালো বাবু, এই ইনভয়েসের জন্য দোষী কে? আমি শুষ্ক কণ্ঠে কাতর স্বরে বললাম, আগে আমিই দোষী, কিন্তু। ম্যানেজার বাধা দিয়ে বললেন, আমি কিন্তু শুনতে চাই না, কেবল যা জিজ্ঞাসা করি তুমি তারই উত্তর দাও। তুমি আর কাউকে ইনভয়েস দিয়েছিলে? না। তবে ওটা যে তোমার দ্বারাই যে কোনো প্রকারে নষ্ট হয়েছে, এ ঠিক কেমন? তা বলতে পারি না। কেন? কারণ যখন আমি জ্ঞাতসারে এক টুকরো কাগজ ভালো করে পরীক্ষা না করে নষ্ট করি না, তখন। আমিও সব শুনিতে প্রস্তুত নই। এর জন্য তোমাকে শাস্তি ভোগ করতে হবে। এখন তুমি নিজের জায়গায় যাও। প্রায় কাঁদতে কাঁদতে আমি বাইরে এলাম। অমনি অফিসের যত বাবু, দপ্তরি, বেহারা সবাই এসে আমাকে ঘিরে দাঁড়ালো এবং চারদিক থেকে অনর্গল প্রশ্নধারা আমার দিকে বর্ষিত হতে লাগলো। আমাকে আরও বেশি ক্লান্ত করে তুলল। এদের মধ্যে নরেনের ঔৎসুক্য সব থেকে বেশি। সে কখনো আমাকে প্রশ্ন করতে লাগলো, কখনো বা ছোট সাহেবকে উদ্দেশ্য করে বলছিল, রমেশ ভেরি ইউজফুল হ্যান্ড, এখন রমেশের হাতে হ্যান্ডকাপ লাগাও। মরে যাই আর কি, শালুক চিনেছেন গোপাল ঠাকুর। আপিসের চারিদিকে তখন আমার কথা নিয়ে আন্দোলন হচ্ছিল। খানিক পরে ছোট সাহেব ম্যানেজারের ঘর থেকে আমাকে ডাকলেন। আমি ধীরে ধীরে টেবিলের কাছে গিয়ে দাঁড়ালাম। তখন ম্যানেজার বললেন, দেখো বাবু, আমার খুব ইচ্ছা ছিল যে আমি পুলিশ ডেকে এই বিষয়ের মীমাংসা করি, কিন্তু মিস্টার জারিন তা করতে দিলেন না। তুমি বোধহয় জানো যে জারিন সাহেব তোমাকে খুব পছন্দ করতেন। তিনি এখনো বলছেন যে কাজ বোধহয় তোমার দ্বারা হয়নি, কিন্তু এটা কেবল তাঁর কল্পনা মাত্র। আজ তুমি আমাদের যে ক্ষতি করলে, এর জন্য বোধহয় আমাকে হেড অফিস থেকে বিস্তর ভর্ৎসনা সহ্য করতে হবে। যা হোক, আমি তোমাকে এই দণ্ডে ডিসমিস করলাম। তুমি এখনই আমার সামনে থেকে চলে যাও। ভয়ে ভয়ে ম্যানেজারকে একটি শেষ সেলাম দিয়ে আমি যেই না আমার কম্পিত মস্তকটি তুলেছি, সেই সময় দেখি হারুবাবু আমাদের ঘরের পাখা টানা কুলির সঙ্গে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছেন। আমি সেলাম করে বাইরে আসবার উপক্রম করলে এক দৃঢ় মুষ্টিতে আমাকে ধরে অন্য হাতে ম্যানেজারকে সেলাম করে হিন্দিতে বললেন, হুজুর, আমি আপনার ইনভয়েসের খবর জানি,
ম্যানেজার ব্যগ্রভাবে হিন্দিতে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি ইনভয়েসের কি জানো? হ্যাঁ, আগে আমি হুজুরের চাকর। আমি আজ 30 বছর হুজুরের আপিসে শিব সরকারের কাজ করছি। তুমি কি জানো বলো? এই ছোকরা রমেশ, যাকে আপনি এইমাত্র ডিসমিস করলেন, তার মতো বিশ্বাসী প্রভুভক্ত চাকর বোধহয় হুজুরের আর একটিও নেই। ওদিক কি আমিও তেমন নই, কিন্তু আপিসের বাবুরা কেউই এর অনুকূল নন, বরং সকলেই এর অল্পাধিক শত্রু। এর প্রধান শত্রু আপনার বড়বাবু প্রিয়বাবু এবং তার উপযুক্ত পুত্র নরেন। তার সাক্ষ্য এই দেখুন। এই বলে হারুবাবু পরিহিত অর্ধমূলীন বস্ত্রের এক কোণ থেকে একখানি শততালি সংযুক্ত কাগজ বের করে ম্যানেজারের সামনে রাখলেন। ম্যানেজার কাগজখানি দেখেই চিৎকার করে বলে উঠলেন, বাই জোভ, এই সেই ইনভয়েস। ছোট সাহেবও ততোধিক চমৎকৃত হয়ে বললেন, তাই তো, কিন্তু এমন করে ছিঁড়ে পুনরায় জোড়া দিলে কে? হারুবাবু বললেন, হুজুর, কে ছিঁড়েছে তা আপনি এই 5 টাকার চাকর পাখাটানা কুলির মুখে শুনুন। এই কুলি আমাকে ছেঁড়া ইনভয়েস দিয়েছে, আর আমি জাহাজে মাল বোঝাই করবার সময় ওকে পুনরায় পূর্বাকারে গড়ে তুলেছি। তখন পাখাটানা কুলি বলল, হুজুর সাহেব, এই হারুবাবু আমাকে মাসে মাসে 8 আনা জল খেতে দেন। ইনি বলে দিয়েছেন রোজ 8টার সময় আমাকে আপিসে এসে দেখতে হবে যে কোন বাবু সকালে এসে কি করেন। যদি কেউ কিছু ছিঁড়ে ফেলেন তাহলে আমাকে সেগুলো কুড়িয়ে নিয়ে হারুবাবুকে দিতে হয়। আজ বেলা 8:30টার পর নরেনবাবু আপিসে আসেন। তারপর রমেশবাবুর মেজের চাবি খুলে একখানা কাগজ নিয়ে ছিঁড়ে ফেলেন, আর সেই ছেঁড়া কাগজ আমায় ফেলে দিতে বলেন। আমি নিচে গিয়ে গুদাম ঘরের গাঁটটির পাশে সেগুলো রেখে দিই। তারপর হারুবাবু এলে তাকে ছেঁড়া কাগজগুলো দিয়ে নিশ্চিত হই। তারপরে সেই ইনভয়েসখানির প্রতি অঙ্গুলি নির্দেশ করে বলল, হুজুর সাহেব, এই সেই নরেনবাবুর ছেঁড়া ইনভয়েস। পাখাটানা কুলির জবানবন্দি শুনে সাহেব দুজন পরস্পর মুখ চাওয়াচাই করতে লাগলেন। তারপর ছোট সাহেব হারুবাবুকে জিজ্ঞাসা করলেন, বাবু, তুমি এই কুলিকে মাসে 8 আনা করে দিয়ে প্রত্যহ বেলা 8টার সময় আপিসে আসতে বলেছিলে কেন? হারুবাবু বললেন, হুজুর, এই 8টার সময় কেন আসতে বলেছিলাম তা তো আপনি ওর নিজের মুখেই সব শুনলেন। তবে আমি কেন এমন মতলব করেছিলাম তা শুনবার আপনার অধিকার আছে। আমি কেবল এই রমেশকে নিরাপদে রাখবার জন্যে এই এতগুলি দুর্দান্ত চির অনিষ্টকারী বাবুদের হাত থেকে এই নিরীহ বালককে রক্ষা করবার জন্য এই পথ অবলম্বন করেছিলুম। আমি রমেশের অনিষ্টের যে আশঙ্কা করেছিলাম অবশেষে তাই ঘটেছে হুজুর। ম্যানেজার জিজ্ঞাসা করলেন, রমেশ তোমার কে হয়? সাহেবের প্রশ্নে এইবার হারুবাবুর স্বর কাঁপতে লাগল। তিনি সিক্ত কণ্ঠে বললেন, হুজুর, রমেশ আমার কেউ নয়, কিন্তু রমেশ আমার সব। ওর নির্মল স্বভাব, সরল প্রকৃতি এবং সর্বাপেক্ষা ওর সুন্দর প্রতিমূর্তি এই বৃদ্ধকে একেবারে মুগ্ধ করে ফেলেছে। ওর বাইরে যেমন নয়নাকর্ষক, অন্তরও ততোধিক পবিত্র। আমি ওকে ছেলের মতো ভালোবাসি। এই বলে হারুবাবু বস্ত্রপ্রান্তে চোখ মুছলেন। সেই সময় ছোট সাহেব বলে উঠলেন, বাবু, ইউ আর কোয়াইট রাইট। ম্যানেজার তাড়াতাড়ি উঠে এসে 18 টাকা বেতনভোগী শিব সরকার হারুবাবুর সঙ্গে করমর্দন করলেন এবং তার এই পরোপকারিতার জন্য ধন্যবাদ দিতে লাগলেন। তারপরে আমার কাছে এসে ধীরে ধীরে আমার অপবাদ লাঞ্ছিত মস্তকটি দুহাতে তুলে ধরে স্নেহপূর্ণ স্বরে বললেন, রমেশ, মিস্টার জাডিন যে যথার্থ এই নির্দোষীর ওপর তার বিশ্বাস স্থাপন করেছিলেন তা আমি এতক্ষণে বেশ বুঝলাম। আর তোমার গুণের পুরস্কার স্বরূপ আজ থেকে আমি তোমাকে আমাদের প্রধান নেটিভ অ্যাসিস্ট্যান্টের পদে নিযুক্ত করলাম। তুমি আমার পূর্ব ব্যবহার ভুলে যাও। এইবার নরেনের খোঁজ পড়ল। ছোট সাহেব প্রিয়বাবুকে ডাকলেন।
তিনি শুকনো মুখে সাহেবের সামনে এসে দাঁড়ালেন। কিন্তু তাকে কিছু জিজ্ঞাসা করবার পূর্বে হারুবাবু বললেন, হুজুর, এই আজকের এই ঘটনার বিষয়ে প্রিয়বাবু কিছুই জানতেন না। আশা করি আপনি ওকে রেহাই দেবেন। সাহেব প্রিয়বাবুকে চিরকালের নিমিত্ত অবসর দিলেন, কিন্তু নরেনের সন্ধান কেউই বলতে পারল না। সে ইতিপূর্বেই অফিস পরিত্যাগ করে চলে গিয়েছে। সেদিন বাড়ি আসবার সময় অনেক জেদ করে হারুবাবুকে আমাদের বাড়িতে এনেছিলাম। তারপর রতনদাকে ডেকে এনে যখন একে একে সবিস্তারে হারুবাবুর কীর্তিকাহিনী বললাম, তখন রতনদা হারুবাবুকে গাঢ় আলিঙ্গনে বদ্ধ করে বললেন, ভাই, আমি রমেশকে সাজিয়ে গুছিয়ে বাঘের মুখে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্ত থাকতাম, কিন্তু তুমি তাকে সমস্ত দিন মাতৃপক্ষপুট নিহিত পক্ষী শাবকের মতো তাদের দুর্দান্ত আক্রমণ থেকে রক্ষা করে অবশেষে তার মাথায় এই মহিমাময়ী স্নেহ মুকুট পরিয়ে দিয়ে নিজের অকপট বাৎসল্যের পূর্ণ পরিচয় দিলে। দৃঢ় আলিঙ্গনবদ্ধ প্রবীণ বন্ধুদ্বয়ের চোখের অবিরল আনন্দাশ্রু সেদিন আমার অভিশপ্ত মাথায় চিরকালের জন্য যেন শান্তিবাড়ি বর্ষণ করেছিল।